কোটিপতি মালকিনের দুই মেয়ে এক রিকশাওয়ালার ঋণ শোধ করল। এরপর যা হল তা দেখে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, সূর্যপ্রতাপ প্যালেসের সেই সকালটিও অন্য সব সকালের মতোই ছিল। সেই প্যালেসের বারান্দায় দাঁড়িয়েছিল আকাঙ্ক্ষা রাজবংশী এবং সামিরা রাজবংশী। তারা শহরের সবথেকে বড় প্রপার্টি মালকিন কমলা রাজবংশীর মেয়ে, যাদের জীবন বাইরের জগৎ থেকে একদম আলাদা ছিল। আকাঙ্ক্ষা বয়সে বড় ছিল, চিন্তাভাবনাতেও সে পরিণত ছিল। তার কাছে জীবনের মানে শুধু আরাম নয়, বরং নিয়ন্ত্রণ এবং বুদ্ধিমত্তা ছিল। অন্যদিকে সামিরা একটু ছোট ছিল। সে হৃদয় দিয়ে বেশি ভাবত এবং সবকিছুর মধ্যে মানুষকে দেখার চেষ্টা করত। দুই বোনের বড় হওয়া এক ছাদের নিচেই হয়েছিল, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। আর হয়তো এই কারণেই আগামীতে নেওয়া প্রতিটা সিদ্ধান্ত সহজ হতে যাচ্ছিল না। সেদিন দুই বোনকে কলেজের জন্য বের হতে হয়েছিল, সেই রাজবর্ধন কলেজ, যেখানে শহরের বাছাই করা পরিবারের ছেলেমেয়েরা পড়ত। ড্রাইভার গাড়ি বের করেছিল, গেট খুলল এবং গাড়ি প্যালেস থেকে বের হয়ে গেল। সবসময় সবকিছু ঠিক করাই থাকত, রাস্তা, সময় আর গন্তব্য। কিন্তু শহর তো আর কারো পরিকল্পনা অনুযায়ী চলে না। নগরকোট রোডে পৌঁছতেই হঠাৎ গাড়ি থেমে গেল। সামনে গাড়ির লম্বা লাইন লেগে গিয়েছিল, হর্ন বাজছিল আর মানুষ দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। ড্রাইভার নিচে নামল, ফোন করল এবং ফিরে এসে বলল যে আজ কি রাস্তা খুলতে সময় লাগবে। সামিরা জানলা দিয়ে বাইরে উঁকি মেরে দেখল যে রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে আছে। কেউ সামনে এগোনোর চেষ্টা করছিল না, সবাই শুধু অপেক্ষা করছিল যে অন্য কেউ এসে কিছু একটা করবে। আকাঙ্ক্ষা ঘড়ি দেখল, তার মুখে বিরক্তি স্পষ্ট ছিল, কারণ সে এমন এক জগৎ থেকে এসেছিল যেখানে দেরি হওয়াকে দুর্বলতা মনে করা হতো। মিনিট পার হয়ে যাচ্ছিল, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছিল না। তখনই সামিরা দেখল যে একটু দূরে একটা রিকশা দাঁড়িয়ে আছে এবং তার চালক কোনো তাড়াহুড়ো ছাড়াই নিচে নামল। সে এদিক ওদিক তাকাচ্ছিল, যেন পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছিল। তারপর সে ধীরে ধীরে মানুষের সাথে কথা বলতে শুরু করল। আকাঙ্ক্ষাও লক্ষ্য করছিল। সে ভেবেছিল যে এই ছেলেও অন্যদের মতো কিছু বলে পিছিয়ে যাবে, কিন্তু তা হল না। সেই ছেলেটি রিকশাগুলোকে এদিক ওদিক সরাতে শুরু করল, একটি বাইককে সামনে এগিয়ে দিল, নিজে নিজের রিকশাটাকে আড়াআড়িভাবে লাগিয়ে রাস্তা পরিষ্কার করল এবং কিছু মিনিটের মধ্যেই জ্যাম হালকা হতে শুরু করল। গাড়ির সামনের রাস্তা খুলে গেল। ড্রাইভার স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু আকাঙ্ক্ষা আর স্বামীরার নজর সেই রিকশাওয়ালার ওপর আটকে ছিল। সে কোনো পুরস্কার বা ধন্যবাদের আশা করছিল না, শুধু নিজের রিকশা নিয়ে এগিয়ে যাচ্ছিল, যেন সে বিশেষ কিছুই করেনি। থামুন, আকাঙ্ক্ষা জানলা নামিয়ে ডাক দিল। রিকশাওয়ালা থামল। কাছ থেকে দেখলে তার বয়স ২৫ বছরের কমই মনে হচ্ছিল। চেহারা সাধারণ ছিল, কিন্তু চোখে আত্মবিশ্বাস স্পষ্ট দেখা যাচ্ছিল। নাম কি? আকাঙ্ক্ষা জিজ্ঞেস করল। অর্জুন, সে সোজা জবাব দিল। ড্রাইভার টাকা দিতে চেয়েছিল, কিন্তু অর্জুন দা মানা করে দিল এবং শুধু বলল যে রাস্তা ঠিক করা তার কাজ ছিল। এরপর সে চলে গেল। গাড়ি এগিয়ে গেল, কিন্তু ভেতরে যেন কিছু একটা থমকে গিয়েছিল। স্বামীরা ধীরে ধীরে বলল যে এই ছেলেটা আলাদা ছিল, আর আকাঙ্ক্ষা কোনো উত্তর না দিয়ে শুধু সামনের দিকে তাকিয়ে থাকল। কিন্তু তার মনেও একই কথা ঘুরছিল। কলেজ পৌঁছানো পর্যন্ত সেই মুখটা তার মাথা থেকে নামল না। সন্ধে যখন দুই বোন ফিরে এলো, সূর্যপ্রতাপ প্যালেস আবার তার নিয়মে ফিরে গিয়েছিল। কিন্তু আকাঙ্ক্ষার মাথায় একটা প্রশ্ন আটকে ছিল। যদি কারোর কাছে বুদ্ধি, সাহস আর সততা থাকে, তবে তার পরিচয় এত ছোট কেন হয়? কিছুদিন পর প্যালেসের একটি জমি সংক্রান্ত কাজের জটিলতা তৈরি হল। পুরনো রাস্তা আর কাগজ নিয়ে কর্মচারীরা সমস্যায় পড়েছিল। তখনই কেউ বলল যে আশেপাশের এলাকা সম্পর্কে জানে এমন একজন রিকশাওয়ালা সাহায্য করতে পারে। আকাঙ্ক্ষা যখন নিচে দেখল, সেই একই মুখ সামনে ছিল, অর্জুন। এইবার কথাবার্তা বেশ লম্বা হল। অর্জুন বিনা ভয়ে সব প্রশ্নের উত্তর দিল। সে রাস্তার ইতিহাস জানাল, পরিবর্তনগুলো বুঝিয়ে বলল এবং এমন সব কথা বলল যা শুধু বই থেকে নয়, জীবন থেকে আসে। স্বামীরা তাকে মন দিয়ে শুনছিল এবং প্রথমবার সে কোনো রিকশাওয়ালাকে অন্য নজরে দেখল। আকাঙ্ক্ষা হঠাৎ জিজ্ঞেস করে বসল যে সে পড়াশুনো করেছে কিনা। অর্জুন কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল যে পড়াশোনা তার কাছে সবসময় সহজ লাগত, কিন্তু পরিস্থিতি তাকে পড়াশোনা চালিয়ে যেতে দেয়নি। তার কথায় কোনো অভিযোগ ছিল না, শুধু সত্য ছিল। সেই মুহূর্তেই আকাঙ্ক্ষা আর স্বামীরা দুজনেই বুঝে গেল যে এই গল্প এখানেই শেষ হবে না, কারণ এটি শুধু একজন রিকশামালার কথা ছিল না, এটি সেই মানুষের কথা ছিল যাকে আজ পর্যন্ত কেউ সুযোগ দেয়নি। আর এখান থেকেই কোটিপতি মালকিনের দুই মেয়ের জীবন এমন এক রাস্তায় মোড় নিল, যেখানে টাকা সবথেকে বড় শক্তি ছিল না,
বরং মানবতা সবথেকে বড় সিদ্ধান্ত হতে যাচ্ছিল। সেই রাতে সূর্যপ্রতাপ প্যালেসের ভেতরে সব আগের মতোই ছিল, সেই নিস্তব্ধতা, সেই আরাম, সেই জৌলুস। কিন্তু আকাঙ্ক্ষা আর সামিরার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। দুজনেই যার যার ঘরে ছিল, কিন্তু কারুরই ঘুম আসছিল না। বারবার সেই মুখটাই সামনে আসছিল, সেই রিকশাওয়ালা, সেই শান্ত কণ্ঠস্বর, আর সেই জবাব যাতে কোনো আক্ষেপ ছিল না। পরদিন সকালে নাস্তার টেবিলে কমলা রাজবংশী খবরের কাগজ পড়ছিলেন। বরাবরের মতো শহরের বড় বড় খবর, জমির চুক্তি আর নামী মানুষের কথা। কিন্তু মেয়েদের নজর কাগজের চেয়ে বাইরের জগতের দিকে বেশি আটকে ছিল। আকাঙ্ক্ষা প্রথমবার অনুভব করল যে শহরকে সে সবসময় উপর থেকে দেখে এসছে, তার নিচেও একটা পুরো জীবন চলে। কলেজে যাওয়ার সময় আকাঙ্ক্ষা ড্রাইভারকে সেই রাস্তা নিতে বলল যেখানে জ্যাম লেগেছিল। সামিরা কিছু জিজ্ঞেস করল না ঠিকই, কিন্তু বুঝে গেল যে দিদি কি খুঁজছে। গাড়ি ধীরে ধীরে ধর্মপুর মোড়ের দিকে এগোল এবং সেখানে পৌঁছতেই রোজকার সেই দৃশ্য সামনে এলো। রিকশার সারি, আওয়াজ, আর তাদের মাঝখানে অর্জুন বর্মা রিকশা পরিষ্কার করছিল, চাকা পরীক্ষা করছিল এবং তারপর সাওয়ারির দিকে এগিয়ে যাচ্ছিল। যেন তার আন্দাজও ছিল না যে কেউ তাকে খুঁজতে সেখানে আসবে। আকাঙ্ক্ষা গাড়ি থামালো এবং বাইরে নেমে এলো। সামিরাও তার সাথে ছিল। অর্জুন তাদের দেখল এবং এক মুহূর্তের জন্য থামল। হয়তো চিনতে পেরেছিল, হয়তোবা না, কিন্তু তার মুখে কোনো কৃত্রিমতা এলো না। কালকের জন্য ধন্যবাদ, আকাঙ্ক্ষা সরাসরি বলল। অর্জুন হালকা হাসির সাথে উত্তর দিল যে ধন্যবাদের কোনো প্রয়োজন ছিল না, রাস্তা সবারই হয়। এই উত্তরটাই আকাঙ্ক্ষাকে সব থেকে বেশি বিঁধল, কারণ সে জানত তার জগতে সব কাজের একটা দাম থাকে, কিন্তু এখানে কোনো দাম চাওয়া হচ্ছিল না। কথা এগোলো, কোনো পরিকল্পনা ছাড়াই আকাঙ্ক্ষা জিজ্ঞেস করল সে সারাদিন কি করে। অর্জুন জানালো সে রিকশা চালায়, ঘরের দায়িত্ব আছে, আর যা পায় তাতেই দিন চলে যায়। তার কথায় না ছিল অভিযোগ, না ছিল আক্ষেপ, শুধু একটা স্থিরতা ছিল। সামিরা ধীরে ধীরে জিজ্ঞেস করল সে কি কখনো পড়াশুনো করতে চেয়েছিল। অর্জুন কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল যে ইচ্ছে তো অনেক ছিল, কারণ পড়াশুনো সে খুব ভালো বুঝত। অঙ্ক করা তার ভালো লাগত এবং বইয়ের পাতায় সে নতুন রাস্তা খুঁজে পেত। কিন্তু পরিস্থিতি এমন হল যে পড়াশুনো মাঝপথে থেমে গেল এবং জীবন তাকে রাস্তায় নিয়ে এলো। তার গলায় কোনো দুঃখ ছিল না, কিন্তু আকাঙ্ক্ষা অনুভব করল যে এই দুঃখ না থাকাই হয়তো তার অভ্যেসে পরিণত হয়েছিল। কলেজে পৌঁছানো পর্যন্ত দুই বোনের মনে একই কথা ঘুরছিল। যদি এই ছেলেটা সত্যিই প্রতিভাবান হয়, তবে কি তাকে ওখানেই ছেড়ে দেওয়া ঠিক হবে, নাকি তার জন্য কিছু করা যেতে পারে? সেদিন ক্লাসে আকাঙ্ক্ষার মন বসছিল না। প্রফেসরের গলার আওয়াজ আসছিল ঠিকই, কিন্তু মাথায় অর্জুনের কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল। সামিরাও চুপ ছিল, যেন কোনো বড় প্রশ্ন মনে বাসা বেঁধেছিল। সন্ধ্যায় ফিরে এসে আকাঙ্ক্ষা সরাসরি লাইব্রেরিতে চলে গেল। সে নিজের পুরনো বইগুলো বের করল, নোটগুলো দেখল এবং প্রথমবার সে অনুভব করল যে এই সব কিছু সে কত সহজে পেয়েছিল, কোনো লড়াই ছাড়াই। তখনই সে সিদ্ধান্ত নিল। পরের দিন আকাঙ্ক্ষা আর সামিরা আবার ধর্মপুর মোড়ে পৌঁছল। এইবার কোনো কারণ ছাড়া নয়, বরং একটা ভাবনা নিয়ে। অর্জুন তাদের দেখে কিছুটা অবাক হল, কিন্তু কিছু জিজ্ঞেস করল না। আকাঙ্ক্ষা পরিষ্কার ভাষায় বলল যে যদি সে চায় তবে তারা তাকে পড়াশোনায় সাহায্য করতে পারে। এটা কোনো দয়া হবে না, শুধু একটা চেষ্টা হবে। অর্জুন প্রথমে মানা করে দিল। সে বলল সে নিজের কাজে খুশি এবং কারোর দয়া তার প্রয়োজন নেই। কিন্তু আকাঙ্ক্ষা সেই কথাটাই আবার বলল যা তার মনে এসেছিল, যে এটি দয়া হবে না, এটি হবে তার যোগ্যতার উপর ভরসা। সামিরাও বলল যে সে শুধু চায় অর্জুন একবার নিজেকে যাচাই করে দেখুক। যদি তার মনে হয় এটা তার জন্য নয়, তবে তারা কখনো জোর করবে না। অর্জুন সেদিন কিছু বলল না, কিন্তু রাতে যখন সে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে বই খুলল, প্রথমবার তার মনে হল যে হয়তো এই বইটা এবার শেষ হতে পারে। কিছুদিন পর প্যালেসের এক কোণায় কোনো ঘোষণা ছাড়াই পড়াশোনা শুরু হলো। আকাঙ্ক্ষা তাকে বিষয়গুলো বুঝিয়ে দিত, সামিরা প্রশ্ন করত, আর অর্জুন চুপচাপ সব শুনত। সে শিখত এবং অবাক করে দিত, কারণ সে একবার কিছু বুঝে নিলে দ্বিতীয়বার সেই ভুল করত না। দিনে সে রিকশা চালাত, রাতে পড়ত। ক্লান্তি আসত ঠিকই, কখনো কখনো মনে হতো ছেড়ে দেবে, কিন্তু তখনই তার মনে পড়ে যেত সেই দুই মেয়ের করা নিঃস্বার্থ বিশ্বাসের কথা। ধীরে ধীরে পড়াশোনা এগোতে থাকল, অর্জুনের আত্মবিশ্বাস ফিরতে শুরু করল এবং সেই সাথে তার স্বপ্নগুলো। আকাঙ্ক্ষার সামিরা বুঝে গেল যে এটি শুধু সাহায্য নয়, এটি একটি দায়িত্ব। একদিন আকাঙ্ক্ষা বলল শুধু পড়িয়ে কাজ হবে না, যদি অর্জুনকে সত্যিই এগিয়ে যেতে হয় তবে তাকে সেই সুযোগ দিতে হবে যা তারা নিজেরা পেয়েছে।
একই ক্লাসরুম, একই কলেজ। রাজবর্ধন কলেজের নাম শুনেই অর্জুন চুপ হয়ে গেল, কারণ সে জানত এই স্বপ্ন কত বড়। কিন্তু আকাঙ্ক্ষার সামিরা ততক্ষণে ঠিক করে ফেলেছিল। আর তখনই গল্পটি একটি নতুন মোড় নিল, কারণ এটি এখন শুধু পড়াশোনার কথা ছিল না, এটি সেই সিদ্ধান্তের শুরু ছিল যা একজন রিকশাওয়ালার পরিচয় বদলে দিতে যাচ্ছিল। পরবর্তী সকালে সূর্যপ্রতাপ প্যালেসে হালচাল কিছুটা আলাদা ছিল। এটি কোনো বড় চুক্তি বা অতিথির কারণে ছিল না, বরং দুই মেয়ের ভেতরে চলা সেই প্রস্তুতির কারণে ছিল, যা তারা কাউকে বলতে চাইছিল না। আকাঙ্ক্ষা নিজের ঘরে বসে কলেজের ফর্ম বের করল, নিয়মগুলো দেখল এবং দরকারি কাগজের তালিকা বানাল। অন্যদিকে সামিরা চুপচাপ বইয়ের পাতা উল্টোতে উল্টোতে ভাবছিল অর্জুন এই সব কিছুর জন্য তৈরি কিনা। ধর্মপুর মোড়ে অর্জুন রোজকার মতোই রিক্সা চালাচ্ছিল, কিন্তু আজ তার মনে রাস্তার চেয়েও বেশি প্রশ্ন চলছিল। রাতের পড়াশোনার কারণে তার চোখ ভারী ছিল, কিন্তু মাথা পরিষ্কার। যখন আকাঙ্ক্ষা আর সামিরা সেখানে পৌঁছাল, সে বুঝে গেল কথা শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ থাকবে না। আকাঙ্ক্ষা সরাসরি বলল যে তারা তার জন্য রাজবর্ধন কলেজে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে, সেই একই কলেজ যেখানে তারা নিজেরা পড়ে। একই ক্লাসরুম, একই পরিবেশ আর একই সুযোগ। এটি শুনেই অর্জুনের মুখে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এল। না আনন্দ, না ভয়, শুধু এক গভীর নিস্তব্ধতা। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, সে কি এর যোগ্য? এই প্রশ্নটি তার আত্মসম্মান থেকে এসেছিল। সামিরা সাথে সাথে উত্তর দিল যে যোগ্যতা কাগজ দিয়ে ঠিক হয় না, বরং সেই পরিশ্রম দিয়ে ঠিক হয় যা সে প্রতিদিন করে। আকাঙ্ক্ষার সাথে যোগ করল যে সে যদি তৈরি থাকে তবে তারা সব আনুষ্ঠানিকতা পূরণ করবে। কিছুদিনের মধ্যেই প্রক্রিয়া শুরু হল, ফর্ম পূরণ করা হল, ইন্টারভিউর প্রস্তুতি চলল, এবং অর্জুন প্রথমবার অনুভব করল যে এই রাস্তা রিকশার মতো সোজা নয়। এখানে প্রতি মোড়ে মোড়ে প্রশ্ন আছে, প্রতি পদে পদে পরীক্ষা, আর প্রতিটা মুখে পরখ। কিন্তু সে পিছিয়ে গেল না, কারণ এখন এটি শুধু তার স্বপ্ন ছিল না, এটি ছিল সেই দুই বিশ্বাসের মর্যাদাও যা তার সাথে দাঁড়িয়েছিল। ইন্টারভিউর দিন অর্জুন সেই সাধারণ জামাকাপড় পরেই গেল। কোনো জাঁকজমক ছিল না, কিন্তু তার কথাগুলো ছিল পরিষ্কার, জবাব ছিল সোজাসুজি, আর চিন্তা ছিল গভীর। প্রফেসর মেহতা তার দিকে তাকিয়ে একবার নয়, বারবার প্রশ্ন করলেন, আর অর্জুন প্রতিবার নির্ভয়ে উত্তর দিল, কারণ তার প্রথমবার মনে হচ্ছিল যে প্রশ্নগুলো তাকে ডরানোর জন্য নয়, বোঝার জন্য করা হচ্ছে। রাজবর্ধন কলেজের প্রথম দিন অর্জুনের কাছে অন্য এক জগতে পা রাখার মতো ছিল। বড় গেট, বড় বড় দালান, দ্রুত বয়ে চলা জীবন, আর এমন সব ছাত্রছাত্রী যাদের কাছে এই সব কিছু সাধারণ ছিল। কিন্তু অর্জুনের কাছে প্রতিটা দৃশ্য ছিল নতুন। সে একটু পিছিয়ে চলত, একটু চুপ থাকত, কিন্তু যখন ক্লাস শুরু হতো তখন তার চোখ সেই একই রকম উজ্জ্বল হয়ে উঠত, যা বইয়ের পাতায় দেখা যেত। আকাঙ্ক্ষা আর সামিরা তাকে আলাদা নজরে দেখল না। তারা প্রথমে শিক্ষক হল, তারপর বন্ধু, আর ধীরে ধীরে সমমর্যাদার জায়গা তৈরি করল। অর্জুন দিনে রিক্সা চালাত, দুপুরে ক্লাস অ্যাটেন্ড করত, আর রাতে পড়াশুনো করত। অনেক সময় ক্লান্তি গ্রাস করত, অনেক সময় মনে হতো একদিন ছেড়ে দিক। কিন্তু তখনই তার সেই দিনটার কথা মনে আসত যখন জ্যামের মাঝখানে সে কিছু না ভেবেই রাস্তা তৈরি করেছিল। আর সে অনুভব করত যে কঠিন পরিস্থিতিতে থেমে যাওয়া তার অভ্যেস নয়। কলেজে কথা রটতে শুরু করল, প্রশ্ন উঠল, কিছু বাঁকা নজর, কিছু কৃত্রিম হাসি দেখা গেল, কিন্তু অর্জুন কাউকে উত্তর দিল না। সে নিজের কাজ দিয়েই কথা বলা বেছে নিল। অ্যাসাইনমেন্ট সময়মতো জমা হল, প্রশ্নের জবাব ছিল সঠিক, আর প্রফেসর মেহতা একদিন ক্লাসের সামনে বললেন যে যোগ্যতা কোনো পরিচয়ের মুখাপেক্ষী হয় না। আর সেই মুহূর্তে আকাঙ্ক্ষা আর সামিরা দুজনেই বুঝে গেল যে এই রাস্তা সঠিক। একদিন কলেজের একটি প্রজেক্টে শহরের একটি বড় জমি সংক্রান্ত বিষয় সামনে এলো, যা অধিকাংশ ছাত্র শুধু কাগজের ওপর দেখছিল। কিন্তু অর্জুন মাটিতে গিয়ে পরিস্থিতি বুঝল। সে রাস্তা দেখল, সীমানা চিনল, এবং এমন এক সমাধান প্রস্তাব করল যা কোনো বইতে লেখা ছিল না। আর সেই সমাধানই পরে আসল কাজে এলো। সেই সন্ধ্যায় আকাঙ্ক্ষা প্রথমবার অর্জুনকে শুধু একজন ছাত্র নয়, বরং একজন সমপর্যায়ের মানুষ হিসাবে দেখল। আর সামিরা অনুভব করল যে সম্মান যখন ধীরে ধীরে প্রেমে পরিণত হয় তখন তাতে কোনো তাড়াহুড়ো থাকে না। দিন কাটতে থাকল, অর্জুনের জগৎ বদলাতে থাকল, কিন্তু তার স্বভাব বদলাল না। সে সেই মানুষই রইল যে সে আগে ছিল, কেবল এখন তার হাঁটাচলায় ভয় ছিল না, আর গলায় ছিল আত্মবিশ্বাস।
গল্পটি এইখানে আবার তেজ হয় কারণ কলেজের দেয়ালের ভেতরে যা তৈরি হচ্ছিল তা কেবল একজন ছাত্র ছিল না, বরং এমন এক মানুষ ছিল যে ভবিষ্যতে অনেকের জীবন বদলে দিতে পারত। আর এটাই ছিল সেই মোড় যেখানে পরিষ্কার হয়ে গেল যে সামনে আসা সিদ্ধান্তগুলো কেবল অর্জুনের হবে না, বরং সেই দুই মেয়েরও হবে যারা প্রথমবার নিজেদের নামের চেয়ে বেশি কোনো মানুষের ওপর ভরসা করেছিল। রাজবর্ধন কলেজের দেয়ালের ভেতরে অর্জুন এখন আর অপরিচিত ছিল না। মানুষ তার নাম জানত, তার কথা শোনা হতে লাগল এবং তার যোগ্যতার উপর প্রশ্ন ওঠা কমে গেল। কিন্তু যেমন যেমন তার আত্মবিশ্বাস বাড়ছিল তেমন তেমন বাইরের জগতে চাঞ্চল্যও তেজ হচ্ছিল, কারণ সব পরিবর্তন শান্তিতে গ্রহণ করা হয় না। কলেজের বাইরে কথা রটতে লাগল যে সূর্যপ্রতাপ প্যালেসের মেয়েরা এক রিকশাওয়ালাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিছু মানুষ একে নাটক বলতে লাগল, কিছু মানুষ একে ভুল উদাহরণ বলতে লাগল, আর কিছু মানুষ কেবল চুপ থেকে তামাশা দেখতে লাগল। কিন্তু সবথেকে বড় ধাক্কা তখন লাগল যখন এই কথা কমলা রাজবংশীর কানে পৌঁছল। কমলা রাজবংশীর কাছে নাম আর প্রতিষ্ঠা কেবল শব্দ ছিল না, বরং তাদের পুরো পরিচয় ছিল। তিনি নিজের মেয়েদের ডাকলেন, প্রশ্ন ছিল সরাসরি, আর গলার স্বরে ছিল কঠোরতা। তিনি জিজ্ঞেস করলেন, এই সব কি সত্যি, আর তাদের কি আন্দাজ আছে যে সমাজ কি বলবে? আকাঙ্ক্ষা প্রথমবার মাথা না নিচু করে উত্তর দিল যে সমাজ সবসময় কিছু না কিছু বলবেই, কিন্তু প্রশ্ন হল তারা সঠিক কাজ করছে কিনা। সামিরাও পরিষ্কার বলল, তারা কোনো নিয়ম ভাঙেনি, বরং কেবল এক যোগ্য মানুষকে সুযোগ দিয়েছে। কমলা রাজবংশীর এই কথাগুলো বিঁধল। তিনি বললেন, দুনিয়া কেবল ভালো উদ্দেশ্য দিয়ে চলে না, সেখানে মর্যাদা দেখা হয়। আর এই প্রথমবার মা এবং মেয়েদের মধ্যে এক নীরব সংঘাত দাঁড়িয়ে গেল। ইতিমধ্যে অর্জুনও এইসব অনুভব করতে লাগল। কলেজে নজর বদলে যেতে লাগল, কিছু মানুষ দূরত্ব তৈরি করতে লাগল, আর কিছু মানুষ প্রশ্ন করতে লাগল। কিন্তু অর্জুন কারো সাথে তর্ক করল না, সে সেটাই করল যা সে জানত, পরিশ্রম। আর যখন মন ভারী হতো তখন সে নিজেকে একটাই প্রশ্ন করত যে সে কি এই রাস্তায় চলে কারোর ওপর বোঝা হচ্ছে। এক সন্ধ্যায় সে আকাঙ্ক্ষা আর সামিরাকে পরিষ্কার বলে দিল যে তার কারণে যদি তাদের সমস্যা হয় তবে সে পিছিয়ে যেতে পারে। এই কথাটি তার আত্মসম্মান থেকে বেরিয়েছিল, কোনো ভয় থেকে নয়। আর এই শুনে দুই বোন বুঝে গেল অর্জুনের সংগ্রাম কেবল পড়াশোনার নয়, বরং নিজের জায়গা তৈরিরও। আকাঙ্ক্ষা সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিল যে এখন আর পিছিয়ে যাওয়ার সময় নেই। সে অর্জুনকে বলল, সমমর্যাদার সম্পর্ক তখনই তৈরি হয় যখন দুজনে দুজনের জন্য দাঁড়ায়। সামিরা সাথে যোগ করল, ভরসা যদি মাঝ রাস্তায় ভেঙে যায় তবে তা কখনো সম্পর্ক হতে পারে না। সেই সময়েই কলেজের একটি বড় প্রজেক্ট সামনে এলো, যাতে শহরের এক পুরনো জমি সংক্রান্ত বিষয় সামিল ছিল। এটি সেই জমিই ছিল যা নিয়ে সূর্যপ্রতাপ প্যালেসের নামও আলোচনায় ছিল। অধিকাংশ ছাত্র একে কেবল কাগজের ওপর সমাধান করার চেষ্টা করছিল, কিন্তু অর্জুন জমিতে গিয়ে পরিস্থিতি বোঝার সিদ্ধান্ত নিল। সে রাস্তাগুলো দেখল, আশেপাশের মানুষের সাথে কথা বলল, সীমানা বুঝল এবং এমন সমাধান বের করল যা কেবল ব্যবহারিকই ছিল না, বরং সব পক্ষের জন্য পরিষ্কারও ছিল। যখন এই সমাধান প্রফেসর মেহতার সামনে রাখা হলো তখন তিনি প্রথমবার মন খুলে তার প্রশংসা করলেন। এটাই ছিল সেই মুহূর্ত যখন কমলা রাজবংশীর সামনে অর্জুনের নাম এক আলাদা রূপে এলো। এখন সে কেবল এক রিকশাওয়ালা ছিল না, বরং এমন এক মাথা ছিল যে তাদেরই কাজকে সঠিক দিশা দিয়েছিল। তবুও বিরোধ পুরোপুরি শেষ হল না, সম্পর্কের ওপর প্রশ্ন উঠতে লাগল। আকাঙ্ক্ষা আর সামিরাকে বারবার বোঝানো হলো এটি কেবল পড়াশোনা পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু সময়ের সাথে সাথে তাদের আর অর্জুনের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল তা এখন কেবল শিক্ষক আর ছাত্রের রইল না। সেই সম্পর্ক সম্মান দিয়ে শুরু হয়ে ভরসা পর্যন্ত পৌঁছেছিল। আর ভরসার পর যা চুপচাপ জন্ম নেয় তাই প্রেম হয়। না কোনো লোক দেখানো, না কোনো তাড়াহুড়ো, কেবল একে অপরের উপস্থিতিকে বোঝার এক শান্তি। একদিন আকাঙ্ক্ষা নিজেই স্বীকার করল এই সম্পর্ক এখন কেবল সাহায্যের রইল না, আর সামিরাও এটাই অনুভব করল। অর্জুনের সাথে দাঁড়িয়ে তাদের প্রথমবার নিজেদের ওপর গর্ব হল, কারণ এই সিদ্ধান্ত কোনো চাপে নয় বরং পুরো সজ্ঞানে নেওয়া হয়েছিল। বিয়ের কথা যখন প্রথমবার সামনে এলো তখন ঘরে তুফান এসে গেল। কমলা রাজবংশী একে সাফ মানা করে দিলেন, সমাজের কথা শোনালেন, ভবিষ্যতের ভয় দেখালেন আর নামের দোহাই দিলেন। কিন্তু মেয়েরা এইবার শান্ত ছিল, কারণ তাদের সিদ্ধান্ত ভয় থেকে নয় বরং বোধ থেকে বেরিয়েছিল। অর্জুনও সাফ বলল সে কারোর ওপর বোঝা হতে চায় না এবং এই সম্পর্ক যদি কেবল সংঘাত তৈরি করে তবে সে পিছিয়ে যাবে। কিন্তু আকাঙ্ক্ষা আর সামিরা একসাথে বলল এই লড়াই তিনজনের নয় বরং চিন্তাধারার, আর যদি তারা আজ না দাঁড়ায় তবে কখনো দাঁড়াতে পারবে না। সময় কাটতে থাকল,
তর্কতর্কি কমল, শব্দরা ক্লান্ত হল এবং খামোশ বা নিস্তব্ধতা গভীর হতে লাগল। আর সেই নিস্তব্ধতার মধ্যে কমলা রাজবংশী প্রথমবার নিজের সিদ্ধান্তের ওপর প্রশ্ন করলেন। তিনি দেখলেন অর্জুনের কারণে তার মেয়েরা দুর্বল নয়, বরং আরও মজবুত হয়েছে। এখনও গন্তব্য ঠিক হয়নি, কিন্তু রাস্তা পরিষ্কার হতে শুরু করেছিল। কারণ এই কাহিনী এখন কেবল এক রিকশাওয়ালা আর 2 মেয়ের রইল না, এটি সেই চিন্তার কাহিনী হয়ে উঠেছিল যা সমাজের তৈরি করা গণ্ডিকে চ্যালেঞ্জ জানায়। আর এখান থেকেই কাহিনী নিজের শেষ মোড়ের দিকে এগোতে লাগল, যেখানে সিদ্ধান্ত কেবল সম্পর্কের নয়, বরং পুরো জীবনের দিশার হতে চলেছিল। সূর্যপ্রতাপ প্যালেসের ভেতরে সেই দিন কোনো শোরগোল ছিল না, কোনো তর্কাতর্কি ছিল না, কেবল এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেন প্রত্যেকে জানে এখন শব্দের চেয়ে বেশি সময় কথা বলতে চলেছে। কমলা রাজবংশী জানলার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছিলেন, আর প্রথমবার তার এই অনুভব হচ্ছিল যে উচ্চতায় তিনি দাঁড়িয়ে আছেন সেখান থেকে নিচে দেখাটাও জরুরি। আকাঙ্ক্ষা আর সামিরা সামনে বসেছিল, দুজনে শান্ত ছিল, না জেদ না চোখের জল, কেবল এক পরিষ্কার দৃষ্টি যা কমলা রাজবংশীকে ভাবতে বাধ্য করে দিল, কারণ তিনি নিজের মেয়েদের কখনো এতটা স্থির দেখেননি। এই স্থিরতা ডরের নয়, বরং সিদ্ধান্তের ছিল। অর্জুনকেও ডাকা হলো, সে বরাবরের মতো সাধারণ পোশাকে এলো, কেবল ঝুঁকে ছিল না, কিন্তু চোখে অহংকারও ছিল না। সে সাফ বলল সে কারোর জীবনে বোঝা হতে চায় না, আর যদি এই সম্পর্ক কাউকে ভেঙে দেয় তবে সে নিজেই পিছিয়ে যাবে। কিন্তু সে এটাও বলল সে নিজের পরিশ্রম আর সততা থেকে কখনো পিছিয়ে যাবে না। কমলা রাজবংশী প্রথমবার তাকে মন দিয়ে দেখলেন, না এক রিকশাওয়ালা হিসাবে, না এক ছাত্র হিসাবে, বরং এক মানুষ হিসাবে। আর তিনি অনুভব করলেন যে এগুলি সেই গুণ যেগুলির কারণে তিনি নিজের পুরো জীবন গড়েছিলেন। তফাৎ কেবল এটাই ছিল যে এই ছেলেটি তার রাস্তায় কোনো সাহায্য ছাড়াই চলেছিল। সিদ্ধান্ত সেই দিনই হল না, কিন্তু সংঘাত ওইখানেই শেষ হয়ে গেল, কারণ যখন তর্কাতর্কি ক্লান্ত হয়ে যায় তখন সত্যি ধীরে ধীরে জায়গা তৈরি করতে শুরু করে। আর কিছু সপ্তাহ পর কমলা রাজবংশী কেবল এতটাই বললেন যে যদি এই সম্পর্ক পালন করতে হয় তবে পুরো সম্মানের সাথে পালন করা হবে। বিয়ে খুব সাদামাটা রাখা হলো, না লোক দেখানোর জন্য, না সমাজকে জবাব দেওয়ার জন্য, বরং এই জন্য যে তিনজনেই সেটাই বেছে নিয়েছিল যা তাদের সঠিক লেগেছিল। রাজবংশী বিবাহ ভবন সেই দিন ভর্তি ছিল, কিন্তু ভিড়ের চেয়ে সেখানে বেশি উপস্থিত ছিল এক খামোশ বা নীরব বিস্ময়, কারণ মানুষ প্রথমবার দেখছিল যে নাম আর মর্যাদার মাঝখানে মানুষকে বেছে নেওয়া হয়েছে। অর্জুন রিকশা সেই দিন সকালেই নিজে চালিয়ে রেখে এলো, যেন সে নিজের পুরনো জীবনকে সালাম জানাচ্ছে। আর তারপর সেই হাত যা হ্যান্ডেল ধরত এখন দায়িত্ব ধরার জন্য তৈরি ছিল। আকাঙ্ক্ষা আর সামিরা দুজনেই কোনো সংকোচ ছাড়াই তার হাত ধরল, কারণ এই সম্পর্ক সমমর্যাদার ওপর দাঁড়িয়েছিল। বিয়ের পর জীবন হঠাৎ সহজ হয়ে যায়নি। অর্জুন পড়াশোনা চালিয়ে গেল, পরিশ্রম আগের চেয়ে বেড়ে গেল, কারণ এখন তার সিদ্ধান্ত কেবল তার নিজের ছিল না। আকাঙ্ক্ষা আর সামিরাও নিজেদের পড়াশোনা আর দায়িত্ব পালন করল, এবং তিনজনে মিলে এটা ঠিক করল যে কেউ নিজের পরিচয় হারাবে না। সময় কাটতে থাকল, কলেজ শেষ হল, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি শুরু হল, রাতগুলো আবার ছোট হতে লাগল, বইগুলো আবার ভারী হতে লাগল, আর অর্জুন আবার সেই রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে থাকা অবস্থায় দেখা যেতে লাগল। তফাৎ কেবল এটাই ছিল যে এখন সে একা ছিল না, ভরসা তার সাথে ছিল। বছর কয়েক পর শহরে এক বড় অনুষ্ঠানের আয়োজন করা হল। রাজ্য সচিবালয় অফিসারদের ভিড় ছিল, বড় বড় নাম, বড় বড় কথা, আর সেই পুরনো পরিবেশ যেখানে সিদ্ধান্ত উঁচু চেয়ারে বসে নেওয়া হয়। আকাঙ্ক্ষা আর সামিরাও সেখানে পৌঁছাল। সময় তাদের আরও নিভৃত বা মার্জিত করে দিয়েছিল, কিন্তু তাদের চোখে সেই একই সারল্য ছিল। তখনই মঞ্চ থেকে একটি নাম নেওয়া হল, অর্জুন বর্মা। হলের ভেতর চাঞ্চল্য হল, আর যখন সে সামনে এলো তখন কয়েক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। সেই একই চেহারা, সেই একই শান্ত নজর, সেই একই আত্মবিশ্বাস, কেবল পোশাক বদলে গিয়েছিল আর দায়িত্ব বেড়ে গিয়েছিল। সে এখন এক বড় অফিসার ছিল, কিন্তু তার হাঁটাচলায় কোনো কৃত্রিমতা ছিল না। অনুষ্ঠানের সময় এক সাধারণ মানুষের ফাইল সামনে এলো। মামলাটি জটিল ছিল এবং অনেক মানুষ তা এড়িয়ে যেতে চাইছিল। অর্জুন ফাইলটি পড়ল, প্রশ্ন করল, এবং কিছুক্ষণের মধ্যেই এমন সিদ্ধান্ত নিল যাতে ওই মানুষটির সমস্যার সমাধান হয়ে গেল। না কোনো ভাষণ, না কোনো লোক দেখানো, কেবল সরাসরি কাজ।
আকাঙ্ক্ষা আর সামিরা পেছনে বসে এই সব দেখছিল। তাদের চোখ জলে ভরে এলো, কারণ তাদের মনে পড়ে যাচ্ছিল সেই দিনটার কথা, যখন এক জ্যামের মাঝখানে এক রিকশাওয়ালা না বুঝেই রাস্তা তৈরি করেছিল, আর আজ সেই একই মানুষ অন্যদের রাস্তা তৈরি করছিল। অনুষ্ঠান শেষ হবার পর অর্জুন তাদের কাছে এলো। সে হালকা হাসির সাথে বলল যে রিকশা সে কখনো ছাড়েনি, কেবল এখন সে জীবনকে এক বড় মোড়ে চালাচ্ছে। আর সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ চুপ ছিল, কারণ তারা বুঝতে পারছিল যে মানুষের মূল্য তার শুরু থেকে নয়, বরং তার উদ্দেশ্য দিয়ে ঠিক হয়। সূর্যপ্রতাপ প্যালেসের দরজা এখন আর আগেকার মতো বন্ধ ছিল না। সেখানে প্রায় সাধারণ মানুষ আসত, কাজের কথা হতো এবং সিদ্ধান্ত জলদি নেওয়া হতো, কারণ এখন ওই ঘরে কেবল সম্পদ নয়, অভিজ্ঞতাও কথা বলত। কাহিনী এখানেই শেষ হয় না, কিন্তু এই মোড় এখানেই পূর্ণ হয়, কারণ এখন এটি কেবল এক রিকশাওয়ালার কাহিনী রইল না। এটি সেই ভরসার কাহিনী হয়ে উঠেছিল যা দুই মেয়ে করেছিল, আর সেই মানবতার কাহিনী হয়ে উঠেছিল যা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। আর যখনই কেউ জিজ্ঞেস করে যে সেই দিন মানবতা কেন কেঁদে উঠেছিল, তো জবাব কেবল এটাই হয় যে ওগুলো খুশির জল ছিল, কারণ কেউ প্রথমবার মর্যাদার ওপর মানুষকে বেছে নিয়েছিল। এই কাহিনী আমাদের এটা শেখায় যে মানুষের আসল পরিচয় তার শুরু থেকে নয়, বরং তার উদ্দেশ্য, পরিশ্রম আর চিন্তা দিয়ে তৈরি হয়। কারণ সুযোগ যদি সঠিক হাতে দিয়ে দেওয়া হয়, তবে তা কেবল এক জীবন বদলে দেয় না, বরং অনেক চিন্তাকে আয়না দেখিয়ে দেয়। আর মানবতা তখন সবথেকে বেশি চমকায়, যখন সে লোক দেখানো ছাড়াই, শোরগোল ছাড়াই চুপচাপ নিজের কাজ করে যায়। এখন প্রশ্ন আপনার কাছে, যদি আপনার সামনেও অর্জুনের মতো কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, যার কাছে যোগ্যতা আছে কিন্তু পরিস্থিতি নেই, তবে কি আপনিও সমাজের চিন্তার ওপর উঠে তার সাথে দাঁড়াবেন, নাকি এটা ভেবে এগিয়ে যাবেন যে এটি আমাদের দায়িত্ব নয়? যদি এই কাহিনী আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে, যদি কোথাও না কোথাও আপনি নিজেকে বা নিজের আশেপাশে কোনো অর্জুনকে অনুভব করে থাকেন, তবে এই কাহিনীকে সামনে পৌঁছে দিন, একে শেয়ার করুন, নিজের মতামত কমেন্টে লিখুন এবং বলুন যে আপনি কোন ধরনের মানবতার উপর ভরসা রাখেন, কারণ হয়তো আপনার একটি চিন্তা কারোর পুরো জীবন বদলে দিতে পারে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এবং এই ধরনের হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনীর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।